গাজা যুদ্ধে হামাসের সামরিক ইউনিটগুলো ভেঙে গেরিলা বাহিনীতে পরিণত হয়। অধিকাংশ নেতা নিহত হয়েছেন। গাজার ভবন ও অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। জনগণ বাস্তুচ্যুত হয়, অর্থনীতি ভেঙে পড়ে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সংঘাতে ইসরায়েলি হামলায় ৭২,০০০-এর বেশি গাজাবাসী নিহত হয়েছেন। গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির ৪ মাস পর গাজার বাসিন্দারা এখন বলছেন, নিরাপত্তা, কর, রাজস্ব ও সরকারি সেবায় আবারও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে হামাস। এতে সংগঠনটির দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে অস্ত্র ও কর্তৃত্ব ছাড়ার শর্ত সামনে থাকায়। গাজার কর্মীরা বলছেন, যেসব এলাকায় হামাস উপস্থিত তার ৯০% বেশি জায়গায় তারা আবার নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো রাস্তায় ফিরেছে। তবে পরিচয়পত্র বা স্বাস্থ্য সংক্রান্ত কাজে নাগরিকদের হামাস কর্তৃপক্ষের কাছেই যেতে হচ্ছে। গাজার বিভিন্ন বাজারে দোকানিরা নিয়মিত পুলিশ টহলের কথা বলছেন। একই সঙ্গে সরকারি ফি ও কর আদায়ে কঠোর নিয়ন্ত্রণ ফিরেছে। বাজার শান্ত, কিন্তু পৌরসভা ভাড়া আদায়ে চাপ দিচ্ছে। প্রতিদিন তারা আসে, একই দাবি, একই দৃঢ়তা। বলে, টাকা না দিলে আমাদের আর পণ্য রাস্তায় ফেলে দেবে। যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য ও কিছু নিত্যপণ্য তুলনামূলক সহজে প্রবেশ করছে। ইসরায়েল থেকে আমদানির লাইসেন্সধারী কয়েকজন প্রধান ব্যবসায়ী বলছেন, আমদানির উপর আবারও কঠোর কর নিয়ন্ত্রণ আরোপ করেছে হামাস। গাজার অনেক অ্যাক্টিভিস্টরা বলছেন, গাজায় পণ্য আমদানিকারী সব ব্যবসায়ীর তথ্যভাণ্ডার এখন হামাসের কাছে আছে। ব্যাংক ট্রান্সফারের বদলে নগদ অর্থে লেনদেন হয়, যাতে অর্থপ্রবাহ অনুসরণ করা না যায়। অতীতে যে ব্যবস্থা ছিল সেটি ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে। হামাসের এক মুখপাত্র বলেন, গাজা এখন জরুরি অবস্থায় রয়েছে এবং ব্যতিক্রমী ব্যবস্থা প্রয়োজন। তিনি জানান, কিছু ব্যবসায়ী ইসরায়েলি দখলদারদের সঙ্গে সম্পর্ক রাখে এবং অতিরিক্ত মুনাফা করতে চায়। তাই যারা সহযোগিতা করে না বা প্রয়োজনীয় দায়িত্ব পালন করে না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক সংস্থাগুলো কখনো কঠোর হতে বাধ্য হয়। এটি পুরোপুরি একটি সরকারি বিষয়। হামাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান। মনিরুজ্জামান বাবু, ৭১।